আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায় আয়ন টিভির সাপ্তাহিক আয়োজন রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলে থাকি, স্পেশালি বাংলাদেশের রাজনীতিকে নিয়ে আমরা এখানে আপনাদের সামনে তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। আজকে যখন অনুষ্ঠান করব তখন হাজারো সাবজেক্ট আমরা আজ থেকে 1 মাস 1.5 মাস আগে আই বিলিভ যে একটি সাবজেক্ট খোঁজার জন্য আমরা অনেকগুলা রিসার্চ করতে হতো। কী নিয়ে কথা বলবো আজকে, সাবজেক্ট নিয়ে কথা বলার মতো, কারণ কথা বললেও প্রবলেম এবং দেয়ার ইজ সাবজেক্ট আসতেছে না, অর্থাৎ মানুষকে খুন করা হয়েছে কিন্তু মানুষ সেটা বলে না। সো অ্যাজ এ মিডিয়া কর্মী, অ্যাজ এ হোস্ট, অ্যাজ এ সাংবাদিক আমাদের কাছে কোনো সাবজেক্ট থাকে না। আজকে যখন সাবজেক্ট দেখতে গেলাম, হাজার হাজার সাবজেক্ট। কি রানা প্লাজা নিয়ে কথা বলবো, সাগরনী নিয়ে কথা বলবো, হাজার হাজার স্টুডেন্টকে গণহত্যা করেছে সে বিষয়ে কথা বলবো, নাকি আমাদের মহামান্য এমপি মন্ত্রীগণ যেভাবে ডিম থেরাপি খাচ্ছেন বা যেটাকে বলা হয় হেলমেট পরে কোর্টে যাচ্ছেন সে বিষয়ে কথা বলবো, নাকি আবার আমরা দেখলাম যে সবাই আমাদেরকে বলেছিলেন শাপলা চত্বরে কিছু হয়নি, শাপলা চত্বরে কিছু হয়নি, এখন আবার ক্যাসো করতে সাপ বেরো হয়ে এলো। কী হলো শাপলা চত্বরে? এবং 2009-এর পরে এই 9-এ রাকিন আহমেদ যখন প্রথম বলেছিল যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম কে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, প্রধানমন্ত্রী বলেছিলেন যে মইন ইউ আহমেদকে যখন প্রশ্ন করেছিলাম উনি বলেছিলেন প্রধানমন্ত্রী দায়ী। এবং তখন সে বলেছিল, আজকে অনেক বড় রাকিন আহমেদ, 9-এ অনেক ছোট রাকিন আহমেদ ছিল, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিল, তখন সে বলেছিল যে প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, সাবেক প্রধানমন্ত্রী। তখন বাংলাদেশের স্পেশাল ব্রাঞ্চগুলো আমাদের সবাইকে স্টপ করে দিয়েছিল, কথা বলা যাবে না, দেশে যাওয়া যাবে না, মুভ করা যাবে না, লেখা যাবে না। আজকে কিন্তু স্বাধীন বাংলাদেশে সে মিডিয়া, সকল মিডিয়ার সামনে এই কথাটি 9 আজকে 24 এসে বলছে যে বিডিআর ট্র্যাজেডি, বিডিআর ম্যাসাকার, এই ম্যাসাকারের জন্য সাবেক প্রধানমন্ত্রী সহ 6 জনের নাম দিয়েছে। এবং আমরা একটি কথা বলি, আজকে সেই তখনকার আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে প্রশ্ন করার পরে উনি বলেছেন সব কিছুর জন্য দায়ী হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী। আজকে যখন আপনার যে জিয়া, আমি আর্মির নাম কলঙ্কিত করতে চাই না, তাই আর্মিতে সংস্পর্শ ছিল, আর্মি অফিসার ছিল, এখন হয়তো বরখাস্ত, সেই জিয়াকেও যখন প্রশ্ন করা আয়নাগর কার তৈরি, আমরা সবাই জানি কার তৈরি, বলে এই আয়নাগর আমার তৈরি না, আমাকে অর্ডার করা হয়েছিল। আমরা মেজর হুদার কথা জানি, এখনও যদিও অথেন্টিক কোনো প্রুফ পাই নাই যে কিভাবে কারা মেজর হুদাকে আয়নাগরে গিয়ে হত্যা করেছে। সো আমি এই কথাগুলো কেন বলছি, আজকে যখন টকশো করতে আসবো তার আগে দিয়ে হাজারো সাবজেক্ট পাচ্ছি, একটাও পজিটিভ সাবজেক্ট না, সব আমাদের চোখের যে টপিকসগুলোর কথা সামনে আসলেই আমাদেরকে বলতে হয় কোথায় ছিলাম আমরা গত 15 বছর, কে করেছিল এই 15 বছর। যাই হোক, স্পেশাল থ্যাঙ্কস আমাদের তরুণ সমাজকে, তরুণ প্রজন্মকে, বাংলাদেশের ছাত্র সমাজকে, তাদের কারণেই আমরা পুনরায় স্বাধীনতা অর্জন করেছি। আমরা আজকে জানতে পেরেছি কার তৈরি আয়নাগর, আমরা আজকে জানতে পেরেছি কারা আমাদের 57 ম্যালোটোরিয়াস দেশপ্রেমিক আর্মি অফিসারকে হত্যা, আমি হত্যা বলবো না, হত্যার পরে যে আরও কী করলো আপনারা সেটি জানেন। আজকে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে আসছে যে যাদের হার্ট দুর্বল তারা দৃশ্যগুলো দেখবেন না। কারা করেছিল, কোন ভিডিওটির কারণে, কোন ডকুমেন্টারির কারণে সাগররণীর বিচার 48 ঘন্টা থেকে 112 বার রিপোর্ট পেছানো হয়েছে, এখনও বিচার হয় নাই। এবং আমি অবাক হয়ে যাই আজকে যখন দেখি ইউনিয়নের কাউন্সিলর, মেয়র, উপজেলার মেয়র, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, স্কুলের প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, মাধ্যমিক স্কুলের হেডমাস্টার সবাই গণহারে রিজাইন দিতে হচ্ছে। তার মানে কি একজন লোকও এই 15 বছরে ভালো ছিল না? প্রত্যেকটি কলেজের প্রিন্সিপালকে রিজাইন দিতে হচ্ছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডিনকে রিজাইন দিতে হচ্ছে, প্রত্যেকটি বিসিকে রিজাইন দিতে হচ্ছে। তার মানে বিসি, হেডমাস্টার, ইউনিয়ন চেয়ারম্যান, কাউন্সিলর প্রত্যেকে করাপ্টেড ছিল বিকজ অফ দ্য চেইন অফ কমান্ড, লিডারশিপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে রোজার ভেতরে আমরা ধর্মীয় অনুভূতিতে বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যে দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই খুব খুব আনন্দ উল্লাসের মাধ্যমে জীবনযাপন করছে, আমরা ছোটোকালে দেখে আসছি। আজকে যখন রোজার মাসে কোরআন তেলাওয়াত চলতে দেওয়া যাবে না,
আজকে আমরা দেখেছি যে হিন্দুদের বাড়িতে হামলা করা হয়েছিল, আবার সেটা অন্য দলের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, আমরা এই বিষয়গুলোর মধ্যে একটি সাবজেক্টকে সামনে নিয়ে আনতে চাই, সেটি আমাদের প্রাউড করার বিষয়। আর্মিকে ধ্বংস করা হয়েছে 2009-এ, সেই আর্মি বিষয়ে আমরা আজকে কথা বলতে চাই। এবং আমাদের সাথে কথা বলার জন্য এখানে কথা বলবেন বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সাথে কথা বলবেন জনাব শামীম আহমেদ। শামীম ভাইকে আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম, কারণ উনিও একজন লোক যে আমার টকশোতে এসে অনেক বিতর্কিত হয়েছেন যে উনি জাসদের লোক, জাসদের কেন্দ্রীয় নেতা, উনি কী করে আয়নাগরের কথা আমার সাথে সুর মিলায়। স্বাগত শামীম ভাই আপনাকে আমাদের টকশোতে। এবং কথা বলবো আজকে আমরা আবারও ন্যায় বিচারের জন্য। এই ন্যায় বিচার কার জন্য? বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। এই ন্যায় বিচার যদি অপরাধী এম এ মালেক হয়ে থাকে, আমরা ওনার বিরুদ্ধে কথা বলবো। যদি শামীম সাহেব হয়ে থাকে, শামীম সাহেব এর বিরুদ্ধে কথা বলবো। বিকজ 15 বছর কথা বলতে পারিনি, এখন কথা বলার সময়। মালিক সাহেব, আমি আপনাকে জানতে চাচ্ছিলাম, বিডিআর বিদ্রোহ নিয়ে আপনিও সিটিজেন মুভমেন্ট থেকে প্রোগ্রাম করেছিলেন, আমার মনে আছে এখনও, ওয়াটারলিলিতে। হ্যাঁ, এই বিডিআর বিদ্রোহ নিয়ে কেউ কথা বলতে পারে নাই। এবং আমার এখনও মনে আছে যে আমি যখন ব্রিটিশ পার্লামেন্টে বলেছিলাম একটি কথা, যে তখনকার তহিদ ছিল মনে হয় জোয়ানের হেড, তহিদকে নিয়ে গরুর মাংস আর চাউলের রুটি খাওয়াচ্ছে গণভবনে। আর এই দিক দিয়ে বাংলাদেশের যারা অহংকারের বিষয়, কর্নেল গুলজারদেরকে ইনস্ট্যান্ট হত্যা করা হচ্ছে এক। এবং আরেকটি কথা, আমি তখনকার পত্রিকাতে আসে নাই যদিও, বলা হয়েছিল যে ম্যাক্সিমাম আর্মি অফিসারকে ইনস্ট্যান্ট নোটিশ দিয়া এই দরবারে আনা হয়েছে, অর্থাৎ ডালভার্ট দরবারে আনা হয়েছে। এবং এই দরবারে চিফ গেস্টকে ছিলেন তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এবং উনাকে ইন্টেলিজেন্স না করেছিল যে আপনি যাবেন না, এখানে গণ্ডগোল হবে। তো অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, উনি তো সবার গার্ডিয়ান ছিলেন, উনি যেখানে জানেন যে গণ্ডগোল হবে, আপনি যাবেন না, উনি কেন সেখানে স্পেশাল ফোর্স, আর্মি অথবা এই অনুষ্ঠানটা করতে দিল? তার মানে কি এই হত্যার সাথে উনিও জড়িত? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনার কলা কৌশলী এবং যারা এই মুহূর্তে আমাদের বক্তব্যটা দেখছেন কিংবা শুনছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করবেন। আজকে বাংলাদেশের যে কোনো ইস্যুতে হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক, মহান বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, যিনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। তা আমরা যে শহীদ যারা হয়েছে, আর্মি অফিসার সহ যারা আজ পর্যন্ত কোটার সংস্কার আন্দোলনেও যারা শহীদ হয়েছে, সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনার এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে এই বিডিআর মেসাকারের পরে আপনি সহ আমরা একাধিক প্রোগ্রাম পার্লামেন্টের ভিতরেও বিভিন্ন সেমিনারে আমরা করেছি। ব্রিটিশ এমপিরা, ব্রিটিশ লর্ডরাও তারা আমাদের সত্য নেয়ার পক্ষে তারা কাজ করেছেন। এবং এক পর্যায়ে আপনার যে জেনারেল শাকিলের ছেলেও রাখিন, সে আপনি জানেন যে আমাদের সিটিজেন মুভমেন্টের একটা প্রোগ্রামে ওয়াটারলিলিতে সে নিজেও বক্তব্য দিয়েছে। প্রশ্নটা হয়েছে যে আমরা শেখ হাসিনা ক্ষমতায় আসার ইমিডিয়েটলি কিছুদিন পরেই এই ঘটনাটা ঘটে 2009-এ। এখানে মূল বিষয়টা হচ্ছে ইন্ডিয়া, যেটা আমরা জাতি এখন টের পেয়েছে বলেই কিন্তু আজকে গেট আউট ইন্ডিয়া বলতে সক্ষম হয়েছে এবং আমরা সাকসেসফুল, সেখানে আমাদের কৃতি সন্তানটা হয়েছে। আপনি দেখেন যে ইভেন গত 15 বছর ধরে আমরা বিএনপি হিসাবে যে আমরা যে আন্দোলনটা করছি, আমাদের যে বিষয়টা ছিল, যেটা শামীম ভাই অনেক সময় আমাদের সাথে একমত হয়েছেন বিভিন্ন টকশোতে, যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, এটা ফিরে আনা, এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, চ্যালেঞ্জিং ছিল। এই চ্যালেঞ্জিংয়ে গত 15 বছর ধরেও আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, ইনিও বলেছেন যে আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, আমরা মানুষের বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ,
এইগুলি ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করছি। আমরা আন্দোলন করছি না আমরা ক্ষমতায় যাওয়ার জন্য। তবে যে জিনিসটা ধরা পড়েছে, ভারত নেকেটলি তারা যে বিডিআর ওই যে প্রত্যেক দিন বর্ডারে ফেলানির লাশ থেকে শুরু করে ডেইলি বর্ডারে গড়ে 200 থেকে 300 মানুষকে তারা ডেইলি হত্যা করেছে। এবং সেইখানে ইন্ডিয়ার একটা এজেন্ট হিসাবে হাসিনাকে তারা ব্যবহার করেছে। এর আগে ইন্ডিয়াতে শেখ হাসিনাকে তারা ট্রেন করেছে। এইটা বিডিআর মেসাগার বিজেপি নাম চেঞ্জ করেছে বিকজ অফ ইন্ডিয়ান বিজেপি আর বাংলাদেশের বিজেপির, যাতে আমাদের মধ্যে কোনো ডিফারেন্স না হয়। তারা সেই দিন থেকেই প্ল্যান করেছে যাতে বাংলাদেশ সিকিম হয়, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বলেছিলেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আওয়ামী লীগ পাওয়ারে আসলে লেন্দুকদর্জির বাংলাদেশ হবে, বাংলাদেশে উলুদনি হবে। আজকে অক্ষরিক করে পালিত হচ্ছে। আজকে বাংলাদেশ একটা সিকিম ছিল যদি আমাদের এই দামাল ছেলেরা মেয়েরা এই কোটা সংস্কার আন্দোলনেরা তারা জনগণকে এক ধরনের বিশাল তাদের আত্মীয় স্বজন। আমি একজন বৃদ্ধ মহিলাকে একটা লাঠি হাতে নিয়ে, বিকজ তার নাতিন সে ইয়েতে আন্দোলনে গেছে এবং সে এই মাঠ পাহারা দিচ্ছে, ইটস এ রিয়েলি স্যালুট করার মতো তাদেরকে। আজকে যে বিষয়টা, এটা টোটালি ইন্ডিয়ান একটা কনস্পিরেসি ছিল। এই যে বিডিআর মেসাকারে বাংলাদেশের সেনাবাহিনীকে দেখেন, আওয়ামী লীগের হিস্ট্রি আফটার লিবারেশন যদি আপনি 71 থেকে যদি আপনি দেখেন 74 পর্যন্ত, তাইলে প্রথম হচ্ছে যে প্রথম শেখ মুজিব নিজেই ক্রসফায়ার দিলেন, তারপরে রক্ষী বাহিনী সৃষ্টি করলে সেনাবাহিনীকে সাসপেন্ড করে দিয়েছিল। এই সেনাবাহিনী আজকে সেনাবাহিনী বর্তমানে এরপর থেকে বিডিআর মে থাকার করে ন্যাশনালিস্ট সেনাবাহিনীদেরকে, এই যে গুলজারের কথা বললেন, কর্নেল গুলজার, জেনারেল শাকিলের কথা বললেন, বারো অগণিত এই 57 আর্মি অফিসার, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত কিলিং হয়নি, অন্তত এইভাবে হয়নি, যেভাবে তাদেরকে ধ্বংস করছে একবারে সিরিয়াস ইয়ে করেছে। করে কি করলো, এই পিন্টুর মতো একজন ইনোসেন্টকে তারা জেলের ভিতরে হত্যা করে মারলো। এবং এই ধরনের অগণিত ঘটনা, এই যে হার্ট অ্যাটাক করে বিভিন্নভাবে, এই যে আওয়ামী লীগ এইটা প্রমাণিত হয়েছে তারা ইন্ডিয়ার একটা এজেন্ট। কারণ তারা ওই যে কথায় কথায় বলেছে ইন্ডিয়ার এই আর্মি অফিসারদের হত্যার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে এরা কোনো নেশন, যেমন এর আগে আপনি যদি দেখেন যে বর্ডারে বিএসএফ এর প্রায় 300টা মানুষকে তারা এই বিডিআরে কিন্তু গুলাগুলিতে 300 বিএসএফ মারা গিয়েছিল, মানে এই আর্মি অফিসারদের এইটার প্রতিশোধ নিতে গিয়ে এখন দেখছে যে একমাত্র যদি হাসিনাকে তারা ক্ষমতায় না, কোনো ন্যাশনালিস্ট তার মা বিক্রি করে না, কোনো ন্যাশনালিস্ট তার দেশ বিক্রি করে না, তার জাতি বিক্রি করে না। এবং আজকে দেখেন তারা আওয়ামী লীগের সময় আপনার সম্রাটদেরকে দেন, ঢাকা শহর আপনার একটা মসজিদের নগরী ছিল, সেইখানে তারা জোয়ার নগরী করেছে, তারা প্রস্টিটিউশন সৃষ্টি, পাপিয়ারা, এরপরে সাবরিনারা এই দেশের সর্বনাশ করেছে, আমাদের ডিগনিটি শেষ করে ফেলছে, আমাদের যে মাদের যে ডিগনিটি, আমাদের বোনদের যে ডিগনিটি, ইভেন আজকে সেইটা আমাদের সর্বনাশ করে দিয়েছে। অন্তত শেখ হাসিনা এইটা রাত্রে পালিয়ে গেল। সবচেয়ে দুঃখজনক যে এই জাতিকে কোনো শোনেন, মানুষের সাথে যখন পরক্রিয়া সম্পর্ক হয় তখন অনেক সময় হয় কি, রাত্রে স্বামীকে গড়ে রেখে, বাচ্চাকে গড়ে অন্ধকারে ঘুমায় রেখে সে কিন্তু পিছর দরজা দিয়ে পালিয়ে যায়। আজকে শেখ হাসিনা তাই করেছে। এই নেশন দেখেন, এর আগে বেগম জিয়াকে 111 সরকার বলেছিল যে তারা, উনি বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি দেশের বাইরে যাব না। উনি যান নাই, যে কারণে উনি তিলে তিলে এই সরকার প্রতিশোধ দিয়েছে, গত সরকার এবং এই সরকার। উনি বেগম খালেদা জিয়া আমরা সবসময় বলেছি যে নির্দোষ এবং উনার কোনো ইয়ে নেই, এবং আজকে আল্লাহ তাআলা গায়বী মুদ্রার এটা প্রমাণ হয়েছে বেগম খালেদা জিয়া নির্দোষ। তো পরিশেষে এই কথাই বলতে চাই আমরা যে ইন্ডিয়ানরা যে প্ল্যান করেছিল বাংলাদেশের বিষয়ে, আজকে আমি ডক্টর ইউনূসকে স্যালুট করব। উনিও বলেছেন যে গেট আউট ইন্ডিয়া, এবং এবং বলেছে যে তুমি যদি আমার দেশের দিকে তাকাও তাহলে আমরা 7 সিস্টার, তুমি মনে রাখবে। এই ধরনের ন্যাশনালিস্টদেরকে আমি মনে করি যে ফিউচার, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশরুদ্দি বেগম খালেদা জিয়া প্রথমেই এই যে ফারাক্কার পানির বিষয়ে প্রথমেই ইউনাইটেড নেশনস হারারাতে উনি ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছিলেন, কিন্তু যে কারণে বেগম খালেদা জিয়া জেলে
যে কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শেখ হাসিনা এবং এরশাদ মিলেই হত্যা করেছিল। এই হত্যার বিচার এখনো আলটিমেটলি আমরা ধন্যবাদ মালিক ভাই। আমি একটু আপনাকে ধন্যবাদ। আমি একটু শামীম ভাই, আমার খুব কিউরিওসিটি, আসলে এটা নিয়ে আমি অনেক কাজ করছি বিডিআর ম্যাচাকার নিয়ে। কারণ কেন কাজ করছি, যদি বাংলাদেশকে ধ্বংস করতে হয়, পলিটিশিয়ানকে ধ্বংস করলেও বাংলা ধ্বংস, কিন্তু আমাদের প্রাউড করার বিষয় হচ্ছে আমাদের আর্মি। আমরা 71কে বলি, আমরা আমাদের ন্যাচারাল ডিজাস্টারের কথা বলি, আমরা ইউনাইটেড নেশনের কথা বলি, সব জায়গায়। যখন আমি খুব ছোট ছিলাম যে অ্যাটলিস্ট পুলিশ হেল্প করবে না, বিডিআর হেল্প করবে না, তখন হয়তো আপনার র্যাব ছিল না। তো ভোটের আগের দিন যখনই একটা আর্মির গাড়ি দেখতাম, তখন বলতাম যে এটা আওয়ামী লীগ, এটা বিএনপি না, এখানে নিউট্রাল কিছু হবে। এই যে আমাদের একটা হোপ, ড্রিমের জায়গা ছিল, সে আর্মিকে ধ্বংস করা হচ্ছে। এটা নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। সাহারা খাতুন তখন হোম মিনিস্টার ছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই। তাফর সাহেব ছিলেন তখন মন্ত্রী, এমপি। নানক সাহেবের কথা আসছে। ছোট্ট একটা আপনাকে প্রশ্ন করি, আমি এই টকশোতে এবং পার্লামেন্টে বলছিলাম, তখন 4 জন আমাদের সিলেট থেকে কমান্ডো বাহিনী আবহানী মাঠে ছিল, এবং এই কমান্ডো বাহিনী চিফ আর্মিকে প্রশ্ন করেছিল, আমরা হামলা করলে সর্বোচ্চ কয়েকজন লোক মারা যেতে পারে, আমরা টেক ওভার করতে পারবো। চিফ আর্মি তখন মাননীয় প্রধানমন্ত্রী, তখনকার সাবেক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন। উনি বলছেন না, এবং উনি খুব নির্দ্বিধায়, নিঃসংকোচে উনি পরোটা আর গরুর মাংস খাচ্ছেন। তহিদ মনে আছে আপনার? মানে আছে। বাট আমার প্রশ্ন আপনার কাছে, যখন হামলাটা হচ্ছে তখন কিন্তু শঙ্কর রোড, ধানমন্ডি রোডে হামলা হচ্ছে ভেতরে, সেখানে আপনার আমাদের আর্মির কয়েকটা মেশিন গান ফায়ার করছে সোজা, এবং ওই আশপাশের সকল মানুষকে সরাই ফেলছে। আমি ডিপ্লোম্যাটিক কথাটা বলছি, হামলা হচ্ছে বিডিআরের ভেতরে, আর শঙ্কর, ধানমন্ডি, 7 মসজিদ রোড, ওই এলাকাটার সব মানুষ সরাই ফেলছে। ওখানে তারা ফায়ার করে সব মানুষকে সরাই ফেলছে। কে ঢুকছে ওখানে? প্রশ্ন। ধন্যবাদ ফারুক ভাই, অনেকদিন পরে আসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। INTV-কে ধন্যবাদ। আমার সহ আলোচক যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব মালিক ভাইকে শুভেচ্ছা, এবং দর্শক শ্রোতাদের সালাম করে শুভেচ্ছা। আমার পরিচয়টা আমি একটু দিয়ে নেই। আমরা জাসদ 2017 সালে ভাগ হয়ে যাই, এবং আমরা বাংলাদেশ জাসদ নামে একটা আলাদা জাসদে আছি। যে জাসদ 2018 সালের 19 সালের যে নির্বাচন, সেই নির্বাচনকে আমরা ভুয়া নির্বাচন বলে আমরা বয়কট করেছিলাম। যাই, আমি আপনার প্রশ্নের জবাব দেই। আমি ওই সময় বাংলাদেশেই ছিলাম। 25শে ফেব্রুয়ারি খুব সম্ভব এই ঘটনাটা ঘটেছিল, 9 সালের। জি। এবং আমি তখন যে বাসাটায় ছিলাম, সেই বাসার ঠিক উল্টা দিকে, বনানীর ঠিক উল্টা দিকে না, ঠিক উল্টা দিকে তখন আওয়ামী লীগের এক বড় নেতার বাড়ি, ঠিক জাস্ট গেটের অপোজিট গেটে ছিলেন। তো আমি প্রথম খবরটা পাই ভোরের দিকে। আমার এক বন্ধু ফোন করেন আমাকে এবং বলেন যে বিডিআর এইভাবে। তো ওই বাড়িতে, আমি নামটা বলছি না ইচ্ছা করেই, ওই বাড়িতে আমাদের ওই যখন আমি নিচে আসলাম যে কি হচ্ছে একটু আশেপাশে খোঁজ নেই, তখন ওই বাড়িতে আমাদের গেটকিপার বললো যে ওই বাড়িতে রাত্রে 3টা-4টার দিকেও যথেষ্ট মুভমেন্ট লক্ষ্য করা গেছে, যে মানুষ বেরিয়ে যাচ্ছে, আনাগোনা। হ্যাঁ, আনাগোনা। এখন আমি বলি, সেটা হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডের একটা বড় ঘটনা হচ্ছে বৌমারিতে একটা ঘটনা ঘটেছিল, আপনাদের মনে আছে? মনে আছে। হ্যাঁ, সেখানে 14 জন, খুব সময় 14 জন বিএসএফ এর মেরে ফেলছিল, কারণ তারা ষড়যন্ত্র করে বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের একটা পোস্ট, বিডিআর পোস্ট দখল করে নিতে চাইছে ভোরাতে। জি। এবং এই খবরটা বাংলাদেশের একজন নাগরিক দেখে ফেলে সে বোধহয় বাথরুমে যাওয়ার জন্য রাত্রে 2টা বা 12টার দিকে উঠছিল। তখন সে গিয়ে আমাদের বিডিআর ক্যাম্পে খবরটা দেয়, তৎকালীন বিডিআর। এবং বিডিআর তখন যোগাযোগ করে তাদের হাইয়েস্ট কমান্ডের সাথে। তো উনি, নামটা ভুলে গেছি, উনি মেজর জেনারেল কি যেন নাম ছিল, উনি মাঝে মধ্যে টক শোতে আসেন, খুব ভালো কথাবার্তা বলেন, ইজ ভেরি প্যাট্রিয়ট অফিসার। তো উনির কাছে পর্যন্ত আসার পরে উনি বলছে যে আমাদেরকে এটা প্রতিহত করতে হবে, লেট দেম কাম ইন, এদেরকে ভিতরে এনে অ্যাম্বুশ করে এদেরকে শাস্তি দাও। তো ওরাও গুলি করছে, গুলাগুলিতে যেটা হয় অনেকে মারা গেছে। ভারত এইটাকে তাদের দেশের সম্মান হিসাবে দেখেছে, এবং তাদের কথা ছিল তারা খুব হেলাফেলা করে বাংলাদেশকে, তারা খুব হেলাফেলা করে, আগে করতো না কিন্তু একটা সময় থেকে তারা হেলাফেলা করে। সেই হিসাবে
তাদের কথা হচ্ছে যে আমরা এগুলো পত্রপত্রিকাতে এমনকি পার্লামেন্টেও আলোচনা হয়েছে যে বাংলাদেশকে শাস্তি দিতে হবে। তো জনশ্রুতিটা হচ্ছে যে বিডিআরের স্ট্রাকচারটা ভেঙে দিতে হবে। বিডিআরটা আর্মির, যেহেতু আর্মি ট্রেন্ড করে, আমাদের গৌরবময় আর্মির জন্ম হচ্ছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। মহান মুক্তিযুদ্ধ দিয়ে এই আর্মির জন্ম, এবং এই আর্মি সেক্টর কমান্ডাররা মুক্তিযুদ্ধে বিরাট বড় ভূমিকা রেখেছেন। ছাত্র জনতার মতো ছাত্র জনতাকে সাথে নিয়ে যুদ্ধ করেছেন। এই আর্মির অফিসাররাই ট্রেনিং দেয় বিডিআরকে, সবসময় ট্রেনিং দিত, এবং যে কারণে একটা প্যারামিলিটারি গ্রুপ হিসেবে গড়ে উঠেছিল বিডিআরটা। হ্যাঁ, অথচ বিএসএফ পুলিশের স্টাইলে ওখানে কোনো আর্মি অফিসার নাই, যে কারণে ওরা সবসময় বিডিআরকে তাদের থেকে অনেক বেশি শক্তিশালী মনে করত। এবং এইটা হচ্ছে একটা জনশ্রুতি যে তারা মনে করেছে যে বিডিআরকে দুর্বল করতে হবে। এখনো যেহেতু আমরা অনুসন্ধান, নতুন সরকার এসেছেন, আমরা আশা করব সত্যিকার তথ্য বেরিয়ে আসবে। তবে মানুষ যেটা সন্দেহ করে, বাংলাদেশের 90% মানুষ সন্দেহ করে যে এটার পিছনে ভারতের ষড়যন্ত্র রয়েছে এবং ভারতই এই ঘটনাটা ঘটিয়েছে। এটার বিভিন্ন কারণ ছিল। কারণটা হচ্ছে যেটা আপনি বললেন, মালেক ভাই বলল যে আমাদের আর্মি রেডি ছিল, কমান্ডো রেডি ছিল, তারা যে কোনো মুহূর্তে ওখানে অ্যাটাক করলে তাদের কথা ছিল যে আমরা ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে আমরা সবকিছু টেক ওভার করতে পারবো। কিন্তু কেন তাদেরকে দেওয়া হলো না? এবং মইনুল আহমেদ, তাকে বিশ্বাস করার কোনো কারণ নাই। মইনুল আহমেদকে বিশ্বাস করার একটুও দরকার নেই, এই জন্য যে মইনুল আহমেদ কখনো সত্য বলেছে বলে আমার জানা নেই। সে প্রধানমন্ত্রীর কথা বলছে, প্রধানমন্ত্রী বলে থাকলেও সে যদি সত্যিকার দেশপ্রেমিক হতো সে অ্যাটাক করতো, বলতো যে ম্যাডাম এটা আমার দায়িত্ব, হ্যাঁ এটা আমাকে করতেই হবে। সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে, এবং তাদের সেনা অফিসাররা মারা যাচ্ছে যেখানে, সেখানে প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ারও প্রয়োজন ছিল না। আর্মির এটা নিয়ম আছে যে যেখানে তারা শত্রু দ্বারা পরিবেষ্টিত হবে, তারা যেখানে আক্রান্ত হবে, সেখানে তারা নিজের থেকে সেটা প্রতিহত করবে। প্রতিরক্ষার দায়িত্বে তো প্রধানমন্ত্রী থাকেন সবসময়, থাকলেও মানে এটা নিয়ম আছে। যদি আপনি মনে করেন পুলিশ যদি আক্রান্ত হয়, তাহলে সে সাথে সাথে ফায়ার করবে, সে তাকে রক্ষা করবে, এবং তার কোনো লোক যদি কেউ হাইজ্যাক করে নিয়ে যায়, সে তাকে বের করে আনবে, পরে হয়তো সে হোম মিনিস্টারকে জানাবে। তো আমি ধরলাম যে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী যদি কোনো ভুল কারণে হোক, আমি প্রধানমন্ত্রীকে একটু প্রিভিলেজ দিলাম, তৎকালীন প্রধানমন্ত্রীকে দিয়ে আমি মনে করলাম যে উনি সঠিকভাবে মূল্যায়ন করতে পারে নাই, জাস্ট বিতর্কের জন্য বলছি, তাহলেও কিন্তু সেনা প্রধানের দায়িত্ব ছিল সেনাবাহিনীকে রক্ষা করা, তার এটা ছিল পবিত্র দায়িত্ব। সেই দায়িত্ব সে পালন করে নাই, এবং সে পরবর্তী পর্যায়ে ভারতের সমস্ত আপনার পরিকল্পনাকে বাস্তবায়িত করেছে। আপনি কি এটা জানেন কিনা যে তৎকালীন যিনি বিডিআর প্রধান ছিলেন, বর্তমান বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল তৎকালীন প্রাইম মিনিস্টারকে ফোন করেছিল যে ম্যাডাম আমাদেরকে বাঁচান, যে নেত্রী আমাদেরকে বাঁচান, তো তখনই বলছে আমি সেনাবাহিনী পাঠাচ্ছি, বাট পাঠানো হয় নাই কেন? এই তো বললাম যে এটা তো চিফ আর্মিতে বলে না, এটা তো ডাইরেক্ট প্রাইম মিনিস্টারকে বলছে। ডাইরেক্ট প্রাইম মিনিস্টারকে বলছে, উনি আর্মি চিফের সাথেও কথা বলছে। হ্যাঁ, বাট পাঠাই নাই কেন, যাই নাই কেন? এটার দুটো কারণ। একটা কারণই হচ্ছে যে সবাই বলতেছে যে উনি দোষ দিচ্ছে, সেনা প্রধান বলতেছে যে প্রধানমন্ত্রী বলেছে যে ওয়েট করতে হবে, কিন্তু জনগণ বলতেছে, যেটা মাস পিপল বাংলাদেশের যেটা বলতেছে যে এটা ভারত এখানে ইন্টারভিউ। আপনি কি মেজর কামরুজ্জামানের একটা স্টেটমেন্ট দেখেছেন কিনা আফটার ওয়ান ডে অফ দ্য ট্র্যাজেডি, যে তখন বলছে, তো সেদিন কিন্তু শেখ হাসিনাকে মেরে ফেলতো বিডিআরের ভেতরে, যখন যে গণহারে প্রশ্ন, এই যে মেজর হুদার কথা যে আমি এক্সপ্লেইন করলাম, তারা ধরছে যে আপনি মানে কি করে অনুমতি দেন নাই এটা কমান্ডোকে। আপনাকে মেজর শাকিল ফোন করছে যে আমাদেরকে বাঁচান, আমাদেরকে মেরে ফেলতেছে, এরপরেও কি করে আপনি পারমিশন দেন নাই? এতগুলো, এবং সবচেয়ে বড় কথা ওনারা কিন্তু এসে, আপনি কি জানেন কিনা সাহারা খাতুন আসছে, তো সাহারা খাতুন তখনকার হোম মিনিস্টার, এবং নানক আসছে, জাহাঙ্গীর কবির নানক, ওনারা আসছেন গেইটে এসে। এটা তো আমার মনে হচ্ছে যে ভেতরে কি হচ্ছে তারা জানতো, না জানলে গেইটে এসে আপনি জানতেন আপনার সন্তান ভেতরে আছে, আপনি গেইটে আসছেন, সিকিউরিটিকে বললেন তোমার অস্ত্রটা জমা দাও, কিন্তু আপনার সন্তান কেমন আছে ভেতরে আপনি খবর নেন নাই। আপনার কি মনে হয় না দিস ইজ দ্য পার্ট অফ প্ল্যান?
মানে যে যে ঘটনাটা ঘটেছে সেটাতে এছাড়া আর কিছু মনে করার আপাত দৃষ্টিতে কোনো কারণ নাই। এটাই কারণ যে তারা ইচ্ছাকৃতভাবে আসল ঘটনাটাকে এড়িয়ে গেছেন। মানে কাজ হবে দেখ। হ্যাঁ, ওরা জানতেন যদিও যে যদি জেনেও থাকেন বা না জেনেও থাকেন, ওদের উচিত ছিল প্রত্যেকটা অফিসারের ফ্যামিলিকে খোঁজ করা, ভেতরে যাওয়া এবং অফিসারদেরকে অবস্থাটা কি জানা। কিন্তু উনিরা যখন খোঁজ করেন নাই, এটা অবশ্যই একটা বড় ধরনের অপরাধ নাকি ধরেন এটা প্ল্যানের অংশ, প্রি প্ল্যান। হ্যাঁ, এটা প্ল্যানের অংশ। তো সাহারা খাতুন আজকে আর নেই, কিন্তু অনেকে বেঁচে আছেন এবং আমি আশা করব যে আমরা সত্য ঘটনাটা পাবো। এবং আপনি জানেন যে এই ঘটনার পরে যারা কথা বলেছে, সেটা সেনাকুঞ্জে পরে প্রধানমন্ত্রী যে মিটিংয়ে গিয়েছিলেন, এক্স্যাক্টলি আমি সেটাই বলছিলাম আপনাকে। সেখানে যারা প্রশ্ন করেছিলেন তাদেরকে এক সময় পরে আস্তে আস্তে এর মধ্যে একজন মেজর হুদা ছিলেন, জি, মেজর কামরুজ্জামান ছিলেন, জি, তাদেরকে আস্তে আস্তে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়। বাট শামীম ভাই, একটা জিনিস আজকে আমরা দলীয় পদ আজকে বাদ, মালিক ভাই আজকে ইউ আর নট ফ্রম বিএনপি, যে জিনিসটা আমরা ক্লিয়ার করতে চাই বা পারি নাই, এখনও অনেকে পারতেছে না, যে প্রথম প্রশ্ন হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার কথা ছিলেন অ্যাজ এ চিফ গেস্ট ডালবাত পার্টিতে, আমার রাইট? উনি যান নাই বিকজ ইন্টেলিজেন্স ওনাকে অবহিত করছেন এখানে গণ্ডগোল হবে। তাহলে এটা কেন প্রোগ্রামটা বন্ধ করেন নাই? এই ব্যাপারটা আরো কিছু আলোচনা হয়েছে এটা নিয়ে, এই যে ওখানে যে টেনশন ছিল সিপাহীদের মধ্যে, হ্যাঁ, সেটা রিপোর্ট হয়েছে আপনার বিডিআর এর ইন্টেলিজেন্স যে ছিল, বিডিআর ইন্টেলিজেন্স রিপোর্ট করেছে। কিন্তু প্রধানমন্ত্রী তো সবকিছুর রিপোর্ট পান, জিএফআই, এনএসআই সবাই রিপোর্ট করে প্রধানমন্ত্রীকে। তো উনিকে যদি বাধা দেওয়া হয়ে থাকে, উনি তো আসেন নাই কিন্তু, হ্যাঁ, তাহলে উনির উচিত ছিল যে ওই দরবারটাকে বন্ধ করা, যাতে করে অন্য অফিসারদের উপরে বা কোনো ধরনের সমস্যা না হয়। এটা উনি না করে থাকলে এটা তো অত্যন্ত খারাপ। যদি না, এটা দিস দ্য রিয়ালিটি, উনি করেছেন, হ্যাঁ, উনি করেছেন। এটা আইফোন, এটা যদি না, এটা আইফোন, হ্যাঁ, বুঝছেন না ফারুক ভাই, এই জন্য আমি যদিটা বললাম যে এই খবরটা আসলে প্রধানমন্ত্রী পেয়েছিলেন কিনা। পেয়েছেন, এজন্য উনি আসেন নাই। হ্যাঁ, এজন্যই উনি আসেন নাই। আপনার কথার সাথেই আমি একমত। ধরেন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনি জানেন এখানে আজকে রাতের 11টা ফায়ার হবে, জি, এখানে আগুন লাগানো হবে, আগুন লাগবে, জি, যে কারণে আপনাকে যখন আমার অফিস থেকে কেউ একজনে বলার পরে আপনি আসেন নাই, ঠিক আছে নি, বা আমি আসি নাই, আমি টকশো হোস্ট করবো, আমি আসি নাই, মালিক ভাই আসছেন, আপনি আসছেন, তো আমি যেহেতু আসি নাই ফর মাই সেফটি, দ্যাট মিনস আমি জানি এখানে আজকে আগুন লাগানো হবে, তাহলে আমার উচিত ছিল, শামীম ভাই ইজ ভেরি ক্লোজ টু মি, ফর দ্য কমিউনিটি, ফর মাই সেলফ, সেম মালিক ভাই, আমার দুজনকে ইনফর্ম, মালিক ভাই আজকে আসবেন না, শামীম ভাই আজকে আসবেন না, এখানে আগুন অ্যাক্সিডেন্টটা হতে পারে। এখন আমি যদি আমার ইন্টেনশন যদি থাকে যে মালিক ভাইকে পড়াবো, শামীম ভাইকেও পড়াবো, তাহলে আমি বাসায় বসে লেবু চা খাবো আর আপনারা পড়াবেন। এটা কি হয়েছে না? থ্যাংক ইউ। আমি একটু পরে আবার আসবো, আমি কলার কাছে আছি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, শুনতে পাচ্ছি না আপনাকে আমি। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, একটু টিভি সাউন্ড কমান আর একটু লাউডলি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য আজকের বিষয় নিয়ে। আমি কি বলবো রে ফারুক ভাই, কি বলবো আজকে? জি, আমার হৃদয় ফেটে গেছে। কিং কর্তব্য বিমল, হতবাক নির্বাক, বিস্ময় বিমল। আজকে হিউম্যান রাইটস সোসাইটি, হিউম্যান রাইটস কি আপনার সাপোর্ট সোসাইটি হ্যাজ রিপোর্টেড হিংস্র হায়ানা হাসিনা 819 ছাত্র এবং পাবলিককে হত্যা করেছে। 25,000 মানুষকে আপনার ওন্ডেড করে যারা হসপিটাল কেউ মরতেছে। এখন ভাই শুনেন, আপনারা যে ইস্যুটা নিয়ে আসছেন, আপনি জানেন আমি বারবার আপনাকে বলেছি টকশোতে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ওপেন করা হয় নাই পার্লামেন্টে। এইখানে এইটা আছে, সব কিছু এখানে আছে, কিভাবে বিডিআর ধ্বংস করতে হবে। কারণ 3টা কনফ্রন্টেশন হয়েছিল বিডিআর এর সাথে বিএসএফ এর, ফাতুয়া, রৌমারি, আরো কয়টা, সেখানে 200 উপরে বিএসএফ মারা গেছিল। এইটা প্রতিশোধ নেওয়ার জন্য এবং আমাদের সীমান্তকে অরক্ষিত করার জন্য, বাংলাদেশের ডিফেন্সকে উইক করার জন্য এটা ইন্ডিয়ান প্ল্যান। এবং এইটা সমঝোতা স্মারকে এইটা আছে, যেটা মহিনা করে গিয়েছিল। শুনেন, শেখ হাসিনা চিফ আর্কিটেক্ট বিহাইন্ড দি ম্যাসাকার অফ দিস
আপনার কি বলে তাহলে তাহলে সম্মানিত কলার, আপনার এই যে আপনি হিউম্যান রাইটস ওয়াচ বা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের রেফারেন্স দিয়ে বলছেন 819 জনকে মারছে, প্লাস আমি আমরা আজকে কোনো বিষয়ে কথা বলতে চাই না, যে যাদের কাছে আমরা চিরঋণী থাকতে চাই, যে আমাদের সিলেটে কালভার্ট দরকার, সেখানে ডাকতেছি কাকে? সেনা অফিসারকে। আমাদের ত্রাণ বিতরণী দরকার, সেনা অফিসার, সেই সেনা অফিসারদেরকে এইভাবে মারছে, এইভাবে হত্যা করছে, এর বিচার আমরা চাই। এতদিন হয়তো চাইতে পারি নাই, বা বিভিন্নভাবে পরোক্ষভাবে অনেকে বলেছেন, আর এখন আমরা একটু ক্লিয়ার হতে চাই, অর্থাৎ জনগণকে জানতে হবে যে ইনভেস্টিগেশন রিপোর্ট কোথায় এবং কতজনকে যে মেরে ফেলছে, যে বিডিআর ট্র্যাজেডি বলি। আসলে শামীম ভাইকে আমি গোপনে হত্যা করলাম, মালিক ভাইকে গোপনে হত্যা করলাম, বলছি যে ওনারা দুইজন তহিদ এবং আরেকজন এক্স অফিসার কর্নেল গুলজারকে মারছে, কিন্তু বিচার কিন্তু সামনে হয় নাই, বিচারের রেজাল্ট কিন্তু সামনে আসে নাই। যাই হোক, যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই, আমি শফিকুল। আমি বলতাম চাই বাংলাদেশ ডিফেন্স রাইফেলের হত্যাকাণ্ড এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, ইন্টারন্যাশনাল আর্মি অ্যাক্ট 2005 27 জানুয়ারি ইউনাইটেড নেশন গৃহীত, এর যদি পূর্ণ নেওয়া হয় তাহলে বাংলাদেশ ডিফেন্স রাইফেলের হত্যাকাণ্ড বেরিয়ে আসবে। এবং হেফাজতে ইসলাম, বাংলাদেশের অনেকে বলে থাকেন যে বাংলাদেশ দখল করা চাইও না এবং এটা একটা কলোনি হবে, এই জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা সাবজেক্ট কিন্তু আজকে বিডিআর এবং এই বিষয়ে কথা বলতে চাই। আমি যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা নিউ পোস্টটাকে রেগুলার দেখতে জীবন করতে এই দুনিয়ায় না এই অবস্থা আপনার দেখলাম না। আচ্ছা, আপনি কত টক শোতে আমাকে ফোন করে বলছেন কোয়াই গেলাম না, উনি হয়তো ওনার জন্য দোয়া করেন। উনি হয়তো হতে পারে উনি বিজি, হতে পারে উনি শারীরিকভাবে অসুস্থ, হয়তো উনি বাংলাদেশেও যেতে পারেন। প্লিজ নেগেটিভভাবে কেউ নেবেন না, প্লিজ। আপনাকে ধন্যবাদ। আপনি কত অনুষ্ঠানে ওনার কথা বলছেন, আমি হয়তো উনি একটু মর্মাহত হতে পারেন। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সবাইকে আপনার শুভেচ্ছা জানাচ্ছি। জি। এবং আমার সালাম জি। জানাচ্ছি। আমি এইটা বলতে চাই এবং আরো দুই একবার বলছিলাম যে আপনার প্রোগ্রামে যখন আপনার বিডিআর হত্যাকাণ্ড ঘটনা ঘটলো বাংলাদেশে, তখন আমরা দেখলাম যে লাল কিছু পরা আপনার মুখোশ পরা ছিল এবং আপনার ওদের হাতে ইন্ডিয়ার যে আপনার এই মোদির দলের একটা কি রেড কি ছিল, মানে ওরা ওয়েলিং করতেছে, এটা হচ্ছে চিহ্ন যে ওরা আপনার হত্যা করেছে। এবং দেখেন আরেকটি আশ্চর্য ঘটনা হয়েছে, এই হত্যাকাণ্ড যখন আপনার কিছু ওদের বিচার নামক যেগুলো হয়েছে, এইখানে বিএনপির আব্দুল আওয়াল মিন্টু নাকি যে ওনাকে ঢুকাইছিল, আমার ওনার নাম মানে পুরাপুরি ইয়ে না, কিন্তু এইটার পিছনে হাসিনা নিজেই ডাইরেক্ট জড়িত। কারণ হচ্ছে এই যে 15 বৎসরের রুলস উনি করছিলেন, যদি ওনাদেরকে যদি হত্যা করা হতো না তাহলে এই 15 বছর কিন্তু উনি রাজত্ব করতেন না, বুঝছেন? তারপরে দেখেন আপনার সাগর রুনিকে যখন হত্যা করা হলো। জি, আমরা এই বিষয়ে কথা বলবো। তার মানে আমি আপনাকে বলি, আমরা সাগর রুনিকে আরেকদিন, আমি এখন এক দিন এক সাবজেক্ট নিয়ে আসবো, কারণ দিস ইজ দ্য টাইম। জনগণকে এখন আপনারা যার কাছে যে এভিডেন্স আছে আমাদেরকে দেবেন, আমরা চেষ্টা করব সেটা জনগণের সামনে তুলে নিয়ে আসতে। কারণ ওই যে বললাম 15 বছর আমরা যদিও 71-এ স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু লেখার, বলার, তাকানোর স্বাধীনতা আমরা পেয়েছি 5ই আগস্ট। পরবর্তী কলার। সো যদি হাসিনা সাবেক প্রধানমন্ত্রী জড়িত থাকেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি পরিকল্পনা করবেন, অথবা আইসিসি কি পরিকল্পনা করবেন, সে বিষয়ে আমরা কথা বলবো। পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য আজকের বিষয় নিয়ে। জি,
দেখো আমি বলতে চাই জি যে বাংলাদেশে যে পিডিএফ হত্যা হয়েছিল জি সেই দিন শেখ হাসিনা গণভবনে বসে বসে ভাষণ দিয়েছে, কিন্তু সেখানে গেল মতিয়া চৌধুরী, নানক এবং অন্যান্য তাপস। জি এখন গত পরশুদিন শাকিরের ছেলে মিডিয়ার ছেলে বললো, সে বলছে তারপর সেদিন নানক আর শেখ হাসিনা এরা এই বিদ্রোহের এখন তো অত্যন্ত এদের সাক্ষী বা এদের সম্বন্ধে কথা হয়েছে। এখানে হাসিনা যে সম্পৃক্ত ছিল এটা 100% আমি গ্যারান্টি দিতে পারি। জি আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। যারা কলার, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, বিডিআর ট্র্যাজেডি উই নো 25শে ফেব্রুয়ারি সেটাও আমরা জানি, 21শে ফেব্রুয়ারি পরে কিন্তু 25শে ফেব্রুয়ারি, এবং উই হ্যাভ সো মেনি এভিডেন্স। বাট আমরা আজকের অনুষ্ঠানটা আবার কেন করলাম, এত বছর পরে আবার করছি এজন্য যে এখনও অনেকে আছেন অথেন্টিক প্রমাণ জানেন, এটা আমাদের দরকার। ওই অথেন্টিক প্রমাণ বর্তমান সরকারের জন্য দরকার, যারা অন্তর্বর্তীকালীন সরকার বলছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে, সে যেই হোক, এবং আইসিসিতেও সাবমিশন গেছে। তো সেখানেও যদি বর্তমান বাংলাদেশ সরকার বিচার না করে, যেহেতু বাংলাদেশ এবং যুক্তরাজ্য দুটোই কিন্তু আইসিসির সদস্য রাষ্ট্র, তাহলে যদি বাংলাদেশ সরকার না করে, বর্তমান অন্তর্বর্তী সরকার না করে, তাহলে আইসিসি করবে। বিকজ 819 জন ছাত্রের বিচারের মাধ্যমে না, শুধু বিডিআর, সাগররণী, 7 মার্ডার, প্রত্যেকটা জিনিস আমরা ওপেন করতে হবে এবং আমাদেরকে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে ফিউচার জেনারেশনের জন্য, যে এইভাবে আমরা আর হতে দেব না। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। সো আপনারা এভিডেন্স দিবেন। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। আপনার সাউন্ড নয়েস হচ্ছে, আপনাকে শুনতে পাচ্ছি না আমি। আপনি মনে হয় নেটওয়ার্কের বাহিরে, একটু টিভি সাউন্ড থেকে একটু দূরে যান। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনি আবার ট্রাই করুন। যারা কল করবেন টিভি থেকে একটু দূরে থাকবেন, সাউন্ড কমাবেন এবং সরাসরি প্রশ্ন চলে আসবেন, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আজকে আমরা দুজন অতিথি এবং আপনাদের সাথে কথা বলছি যে আমাদেরকে যাদের উপর আমরা ডিপেন্ডেন্ট, আমাদের বাংলাদেশের স্বাধীনতা যাদের কাছে ঋণী, সেই আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, সঠিক বিচার পাইনি। এবং বিচার যখন আমরা পার্লামেন্টে অনুষ্ঠান করেছিলাম, আমার এখনও মনে আছে 2012 সালে, তখন আমাকে ফোন করে বলেছিল বেশি ডিপে যাওয়ার দরকার নেই। পরবর্তী কলার, এখন একটু ডিপে যেতে চাই। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার, আমি শুনতে পাচ্ছি না, আমি আপনাদের কাছে একটু পরে আসবো। আমি যাচ্ছি জনাব এম এ মালিক। শামীম ভাই অনেকগুলো কথা বলছেন, ইয়েস। আমার প্রশ্নটাও আপনার কাছে যে আসলে কেনই আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, হোয়াট ইজ দ্য রিজন? মেইন রিজন যেটা হচ্ছে যে আমাদের বিডিআরটা ভেরি বিগ ফ্যাক্টর ছিল, যেটা শামীম ভাই বর্ডারের জন্য, রাইট। এবং বর্ডারে জেনারেল শাকিল বা কর্নেল গুলজারেরা ওই যে বিডিআরকে ওয়ান কাইন্ড অফ মানে যে ট্রেনিংটা তারা পেয়েছে, রাইট, এটাতে মানে তারা এই তাদের নর্মালি বর্ডার গার্ডেরও ঊর্ধ্বে তাদের সেই ক্যাপাসিটি ছিল, ট্রেনার ছিল। যে কারণে যে রৌমারি বা ওই যে পাদোবা বা ওই যে আমাদের বেরোবারি যে করোডোর বিভিন্ন ইস্যু নিয়ে, যেটা ভারতের সাথে বর্ডারে কিলিং ক্রস, হ্যাঁ, তো এইখানে তারা সেই দিনে বললাম প্রায় 700-র মতো বিএসএফ। দুটো কোশ্চেন আপনাকে মালিক ভাই। একটা হচ্ছে যে একজন কলারের সাথে আমি কিছুটা একমত হতে পারি যে আমরা যদি ইতিহাসকে, হিস্ট্রি একটু রিসার্চ করি, এক নম্বর তো আপনি যেটা বলছেন বা শামীম ভাই যেটা বলছে যে উই আর ভেরি স্ট্রং ইন বর্ডার, এবং আমাদের ভিজিভি বা আগের বিডিআর তারা ট্রেন আপ ছিল আর্মি দ্বারা, এবং তাদেরকে নেতৃত্ব দিত একজন কমান্ডো, একজন মেজর জেনারেল অথবা মেজর। নাকি এটা শুধু অনলি এটা এই রিজন আমাদের আর্মিদেরকে হত্যা করার জন্য, নাকি যে আপনি যদি ক্ষমতায় থাকতে চান এই এক না এক তন্ত্র প্রতিষ্ঠা করে আপনাকে যদি সরাতে হয়, অনলি আর্মি সরাতে পারবে, যেটা ইতিহাস বলে দিচ্ছে। দুইটা বিষয় এখানে কাজ করেছে। একটা বিষয় হচ্ছে যে জেনারেল শাকিলের ছেলে যে বক্তব্যটা একবার রাকিব গত পরশুদিন দিল, এর আগেও যেটা আমাদের সেমিনারে দিয়েছে বা পার্লামেন্টেও বলেছে, প্রথম যখন তার বাবার বিষয়টা আর্মির প্রধানকে যখন সে প্রশ্ন করলো যে আঙ্কেল আমার বাবার
উনি যখন আপনাকে ফোন করলেন, আপনি এইটা কেন আর্মির চেইন অফ কমান্ড আপনি কেন অর্ডার দেন? হ্যাঁ, তো উনি বললেন এটা প্রধানমন্ত্রী বলেছেন যে এটা আমি ওয়েট করার জন্য। এখন আমি তো চেইন অফ কমান্ডের বাইরে যেতে পারি না। রাইট। তারপরে সে একদিন শেখ হাসিনাকেও বলেছে, প্রশ্ন করছে, হ্যাঁ, যে আমার বাবা আপনাকে ফোন করেছিলেন, আপনি কেন ক্লিয়ারেন্স দিলেন না? তখন উনি বলেছেন যেটা, যে তুমি এখনো বাচ্চা আছো, এটা বুঝবা না। অর্থাৎ টোটালি যে প্ল্যানটা করেছে, যে হাসিনা মরার আগের দিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন, এবং ক্ষমতায় থাকতে হলে আর্মিকে শেষ করে, বিকজ যেটা উনি বললেন যে আমাদের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু বিপ্লবী সেনাবাহিনী, ওয়ার্ল্ডের অন্যান্য দেশের মোর পাওয়ারফুল, বিকজ এরা যুদ্ধ করে এই দেশে এনে দিয়েছে আপনাকে। আজকে এই যে আপনার লাল সবুজের পতাকা, এটা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে ওই রিভোল্ট, তারপরে জেনারেল জুয়ানজাকে অ্যারেস্ট করে যেদিন শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করলেন, এই দেশ ধ্বংস হয়ে গেছিল, এই জাতি ধ্বংস হয়ে গেছিল, তখনই কিন্তু ওই রিভোল্ট, এরপরে সেনাবাহিনী, জিয়াউর রহমান 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন, স্বাধীনতা ঘোষণা দিলেন। অনলি হি ওয়াজ এ সিম্পল মেজর, একটা ন্যাশনালিস্ট মেজর। তারপরে আরো 3 জন সেক্টর কমান্ডারও তৎকালীন সময়ে মেজর। তারপরে যারা ইভেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ. উসমানী, হি ওয়াজ এ অলসো কর্নেল তখন, তারপরে জেনারেল ওনাকে যুদ্ধের ফিল্ডে তারা টাইটেল। এই যে